ভারতের তরুণ সমাজ বেকারত্ব এবং ডিজিটাল ক্ষোভের এক নতুন রাজনৈতিক ভাষা ককরোচ জনতা পার্টি। Whenever people stop believing in this system, they start laughing on it. আজকের ভারতের রাজনৈতিক বাস্তবতাকে হয়তো এই এক লাইন দিয়ে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়। কারণ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে লক্ষ লক্ষ তরুণ পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে, রাত জাগছে, ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে, কিন্তু সেই ভবিষ্যৎ তাদের কাছে প্রতিদিন আরো অনিশ্চিত হয়ে ঘোর অন্ধকার নেমে আসছে তাদের জীবনে। একজন তরুণ হয়তো 5 বছর ধরে ইউপিএসসি এর প্রস্তুতি নিচ্ছে, আরেকজন এসএসসি বা রেলওয়ে পরীক্ষার জন্য নিজের জীবনের সেরা সময়টা ব্যয় করছে। কেউ ইঞ্জিনিয়ারিং শেষ করে খাবার ডেলিভারি দিচ্ছে, আবার কেউ পিএইচডি কমপ্লিট করে গ্রুপ ডির চাকরির আবেদন করছে বা বয়স উত্তীর্ণ হচ্ছে, আবার কেউ এমবিএ করার পর বাড়িতে বসে বেকারত্বের প্রহর গুনছে, আবার কেউ এমবিবিএস পড়বে বলে স্বপ্ন দেখছে, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে দেখলো প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো একটি শব্দ, সেটা হচ্ছে ককরোচ। আর এরপর এমন এক ঘটনা ঘটলো যা শুনতে প্রথমে হাস্যকর মনে হলেও একটু গভীরে গেলে ভারতের বর্তমান সমাজ ও রাজনীতির এক অস্বস্তিকর বাস্তবতাকে সামনে নিয়ে আসে। হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ নিজের পরিচয় দিতে শুরু করছে ককরোচ জনতা পার্টি এর সদস্য। কেউ মিম বানালেন, কেউ ব্যঙ্গাত্মক পোস্ট করলেন, কেউ আর বললেন, হ্যাঁ, যদি সমাজ আমাদের ককরোচ ভাবে তাহলে আমরা সেই পরিচয় নিয়ে বাঁচব। প্রশ্ন হলো কেন? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকে এই ককরোচ জনতা পার্টি কি, ককরোচ শব্দটা কোথা থেকে এসছে, আর এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা কে, এবং ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই হাস্যকর মিম কতটা বাস্তবিক, আর কারা হিট পলিটিক্যাল পার্টি নিয়ে হিট নিয়ে আসছে এবং সেই ককরোচ মারার চেষ্টা করছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা প্রাসঙ্গিক বিষয় আজকের জগতে, আজকের ভারতে। প্রশ্ন হলো কেন হলো এমন? কেন একটা অপমানজনক শব্দ হট করে রাজনৈতিক প্রতীকে পরিণত হলো? বলতে ককরোচ জনতা পার্টির ফলোয়ার্স ইনস্টাগ্রামে 14 মিলিয়ন পার করে গেছে, এখন লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন সোশ্যাল মিডিয়া। কেন এত তরুণ সেই শব্দটার সঙ্গে নিজেকে পরিচয় দিতে চেষ্টা করছে? আর কেন এই পুরো ঘটনা শুধু একটা ভাইরাল ট্রেন্ড নয়, বরং ভারতের গণতন্ত্র সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ সংকেত? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। যে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটালো, সেই মন্তব্যটা কি ছিল? ঘটনার শুরু হয় ভারতবর্ষের আদালত কক্ষ থেকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রা একটি শুনানির সময় মন্তব্য করেছিলেন যে অনেক বেকার তরুণ আইনজীবী সোশ্যাল মিডিয়ায় আরটিআই আন্দোলন এবং বিভিন্ন ধরনের অনলাইন অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িয়ে পড়ছেন এবং সেখান থেকে সবাইকে আক্রমণ করতে শুরু করছেন। এই প্রসঙ্গে তিনি সেই বেকারদের উদ্দেশ্যে ককরোচ শব্দটা ব্যবহার করেন। পরে অবশ্য এই মন্তব্য ব্যাখ্যা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে মন্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু ডিজিটাল যুগে অনেক সময় ব্যাখ্যা আসার আগেই আবেগ ছড়িয়ে পড়ে। এই ছোট্ট ভিডিও ক্লিপ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, তারপর শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেক তরুণ মনে করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি তাদের অপমান করছে, কিন্তু এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটা ক্ষোভ হঠাৎ তৈরি হয় না, এই রাগ আগে থেকেই সমাজের মধ্যে জমেছিল। কারণ ভারতের বর্তমান তরুণ প্রজন্ম এমন এক বাস্তবতার মধ্যে বাস করছে যেখানে পরিশ্রম আছে
কিন্তু নিশ্চয়তা নেই। ডিগ্রি আছে কিন্তু সুযোগ সীমিত। মেধা আছে কিন্তু কর্মসংস্থান যথেষ্ট নয়। আবার রাজনৈতিক নেপোটিজম, রাজনৈতিক কর্তাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপন, আর ঠিক অন্যদিকে তরুণদের অবস্থা অসহনীয় যন্ত্রণার মধ্যে। এই অবস্থায় ককরোচ শব্দটি শুধুমাত্র একটা শব্দ ছিল না, এটা ছিল এক ধরনের প্রতীক। আর ঠিক তখনই সামনে এলেন অভিজিৎ দীপক। কে এই অভিজিৎ দীপক, যাকে ককরোচ জনতা পার্টির সর্বভারতীয় প্রতিষ্ঠাতা এবং সভাপতি বলা হচ্ছে? অভিজিৎ দীপক কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নন, তিনি পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট। অর্থাৎ তিনি জানেন কিভাবে মানুষের আবেগকে রাজনৈতিক ভাষায় রূপান্তর করতে হয়। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে বেড়ে ওঠা অভিজিৎ পুনেতে সাংবাদিকতায় পড়াশোনা করেছেন। পরে তিনি বোস্টন ইউনিভার্সিটি অর্থাৎ আমেরিকা থেকে পাবলিক রিলেশনসে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ফলে তিনি খুব ভালোভাবেই বুঝেন আধুনিক রাজনীতি আর শুধু জনসভা বা টেলিভিশনের বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজকের দিনে রাজনীতি তৈরি হয় ইনস্টাগ্রামের রিলসে, ইউটিউবের শর্টসে, ফেসবুকে, মিমসে এবং কমেন্ট সেকশনে। 2020 থেকে 2022 সালের মধ্যে তিনি আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের হয়ে কাজ করেছিলেন। ফলে ডিজিটাল রাজনৈতিক প্রচারের বাস্তব অভিজ্ঞতা তার মধ্যে ছিল। তিনি জানতেন আজকের তরুণ প্রজন্ম দীর্ঘ রাজনৈতিক বক্তৃতা শোনার ধৈর্য রাখে না, কিন্তু যদি কোনো ব্যঙ্গাত্মক পোস্ট তাকে বাস্তবিকভাবে স্পর্শ করে তাহলে সে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ককরোচ জনতা পার্টি ঠিক সেই কৌশলটাই ব্যবহার করেছে। এটা শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটা মূলত একটি ডিজিটাল প্রতীক, একটা ব্যঙ্গ যার মধ্যে লুকিয়ে আছে গভীর হতাশা। ভারতে বেকারত্ব এবং এক প্রজন্মের মানসিক ক্লান্তি হচ্ছে এই ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির সদস্য হওয়ার অন্যতম শর্ত কি? আপনার চাকরি থাকা চলবে না। অর্থাৎ আপনি যদি বেকার থাকেন, শুনতে খুব বেশি মজার লাগলেও এর মধ্যে ভারতের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার এক তীব্র ব্যঙ্গ লুকিয়ে আছে। ভারত পৃথিবীর সবচেয়ে তরুণ দেশগুলির একটি এবং ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশগুলির একটি। অর্থাৎ ভারতবর্ষের জনগণ সবচেয়ে বেশি পৃথিবীর। প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ চাকরির বাজারে প্রবেশ করছে, কিন্তু সেই তুলনায় নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে কোথায়? সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো শিক্ষিত বেকারত্ব। আজ আমরা এমন বহু তরুণকে দেখছি যারা ইঞ্জিনিয়ারিং, MBA, এমনকি PhD শেষ করার পর রাস্তায় রাস্তায় ঘুরছে এবং অনেক স্বপ্ন দেখেও ব্যর্থ হচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রে পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠছে। একটি চাকরির জন্য আবেদন করছে কয়েক লক্ষ মানুষ। অনেকে 6 থেকে 7 বছর শুধু পরীক্ষার প্রস্তুতি নিয়েই কাটিয়ে দিচ্ছে। তারপর আবার পরীক্ষার পেপার ফাঁস, নিয়োগের দেরি, পুরো প্রক্রিয়া বাতিল হওয়ার মতো ঘটনাও ঘটছে এবং হাজার হাজার চাকরিচ্যুতিও ঘটছে। এই দীর্ঘ অনিশ্চয়তা শুধু অর্থনৈতিক সমস্যা তৈরি করে না, এটা একজন মানুষের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। সমাজের একটা অংশ আবার এই তরুণদের অলস বলেও সমালোচনা করে, যেন ব্যর্থতার পুরো দায়টাই তাদের ব্যক্তিগত। ককরোচ জনতা পার্টি এই ধারণাটাকেই বদলে দিয়েছে। তারা বলতে চেয়েছে আমরা অলস নই, বাস্তবটাই আমাদের ব্যর্থ করেছে। এই কথাটাই লক্ষ লক্ষ তরুণদের মনে সরাসরি আঘাত করছে, কারণ তারা নিজেদের অভিজ্ঞতাকে এই কথার মধ্যে খুঁজে পাচ্ছে। আস্থার সংকট এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রশ্ন। ডেমোক্রেসি সারভাইভ অন ট্রাস্ট। গণতন্ত্র শুধু নির্বাচন দিয়ে চলে না, গণতন্ত্র টিকে থাকে মানুষের বিশ্বাসের উপর। আর সেখানেই ভারতের বর্তমান পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিকটি হলো মানুষের আস্থা নষ্ট করে দিয়েছে।
এই গণতন্ত্র। ককরোচ জনতা পার্টির ঘোষিত দাবিগুলোর দিকে তাকালে দেখা যায় তারা বিচার ব্যবস্থার স্বাধীনতা, নির্বাচনী স্বচ্ছতা এবং নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির কথা বলছে। নামটা যতই ব্যঙ্গাত্মক হোক, প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুতর। আজ সাধারণ মানুষের বড় অংশ মনে করে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার পেতে অনেক সময় লাগে, ক্ষমতাবানরা অনেক সুবিধা পেয়ে যায়, আর সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মামলার বোঝা বহন করে চলে। নির্বাচন ব্যবস্থা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠছে। মানুষ জানতে চাইছে তাদের ভোট কি সত্যিই সমান মূল্য বহন করে? টাকার প্রভাব কি গণতন্ত্রকে দুর্বল করছে? প্রতিষ্ঠানগুলো কি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে? এই প্রশ্নগুলো ধীরে ধীরে মানুষের মনে এক ধরনের অবিশ্বাস তৈরি করছে। আর যখন মানুষ প্রতিষ্ঠানের উপর বিশ্বাস হারাতে শুরু করে, তখন তারা ব্যঙ্গ, মিম আর ডিজিটাল প্রতিবাদের মধ্যে নিজেদের কণ্ঠস্বর খুঁজে পায়। কারণ ব্যঙ্গ অনেক সময় এমন সত্য বলে যা সরাসরি কঠিন বাস্তবতার সঙ্গে এক হয়ে যায়। ডিজিটাল ভারতের নতুন রাজনৈতিক পরিভাষা হচ্ছে সেই ককরোচ। ভারতের রাজনৈতিক সংস্কৃতি দ্রুত বদলে যাচ্ছে। একটা সময় ছিল যখন রাজনৈতিক আলোচনা মানে টিভির বিতর্ক, পত্রিকায় সম্পাদকীয়তা বা বড় বড় জনসভা, আর সেই জনসভা দখল করে নিচ্ছে সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, ফেসবুক, এই প্ল্যাটফর্মগুলি এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, এগুলি রাজনৈতিক মতামত তৈরির ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করছে। আজকের তরুণ প্রজন্ম রাজনৈতিক বক্তৃতার চেয়ে বেশি সময় কাটায় মিম পেজে, কারণ মিম খুব দ্রুত আবেগ তৈরি করতে পারে। একটা ছোট ছবি বা ব্যঙ্গাত্মক ভিডিও কখনো কখনো এমন অনুভূতি প্রকাশ করে যা দীর্ঘ বক্তৃতা করতে পারে না। একজন তরুণ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কি দেখছেন? একদিকে চাকরির বিজ্ঞাপন, যেখানে কম বেতনে বহু বছরের অভিজ্ঞতা চাওয়া হচ্ছে, অন্যদিকে নেতাদের বিলাসবহুল জীবনের ছবি। একদিকে পরীক্ষার পেপার ফাঁসের খবর, অন্যদিকে হার্ডওয়ার্ক অলওয়েজ পেইজ ধরনের মোটিভেশনাল উক্তি। এই বৈপরীত্য একটা গভীর মানসিক হতাশার জন্ম দিয়েছে। ককরোচ জনতা পার্টি সেই হতাশার ভাষাকে রাজনৈতিক প্রতীকে পরিণত করেছে। ককরোচ নামটার পেছনে মনস্তত্ত্ব কি কাজ করেছে? এখন প্রশ্ন হলো, কেন ককরোচ? কেন অন্য কোনো নাম নয়? কারণ এই নামটার মধ্যে পুরো আন্দোলনের মনস্তত্ত্ব লুকিয়ে আছে। ইতিহাসে বহু আন্দোলন অপমানজনক শব্দকে নিজেদের শক্তিতে পরিণত করেছে। যখন কোনো গোষ্ঠীকে ছোট করার জন্য একটা শব্দ ব্যবহার করা হয়, আর সেই গোষ্ঠী যদি সেই শব্দটাই নিজেদের পরিচয়ের পরিণত করে ফেলে, তখন অপমানের শক্তি অনেকটাই কমে যায়। এখানেও সেটাই ঘটেছে। তোমরা আমাদের ককরোচ বলছো, ঠিক আছে, আমরা ককরোচই ভালো, কিন্তু মনে রাখতে হবে ককরোচ এমন এক প্রাণী যাকে খুব সহজে ধ্বংস করা যায় না। এই প্রতীকটার মধ্যেই টিকে থাকার বার্তা রয়েছে, এবং এখানেই এই আন্দোলনের আসল শক্তি। ককরোচ জনতা পার্টি হয়তো ভবিষ্যতে বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠবে না, হয়তো কয়েক মাস পরে মানুষ এই ট্রেন্ড ভুলেও যাবে, কিন্তু তবুও এই ঘটনা গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের সামনে ভারতের তরুণ সমাজের মানসিক অবস্থা স্পষ্ট করে ধরেছে। এই প্রজন্ম শুধু চাকরি চায় না, তারা সম্মানও চায়। তারা চায় তাদের সংগ্রামকে গুরুত্ব দেওয়া হোক। আজকের রাজনীতি আর শুধু সংসদ বা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনীতি এখন মিম, হ্যাশট্যাগ, ভাইরাল ভিডিও এবং কমেন্ট সেকশনের মধ্যেও তৈরি হয়। আর সেই কারণে ককরোচ জনতা পার্টি শুধু একটা মজা নয়, এটা একটা সতর্কবার্তা। একটা সমাজ যখন নিজের তরুণ প্রজন্মের হতাশাকে বুঝতে ব্যর্থ হয়, তখন সেই হতাশা ব্যঙ্গ হয়ে ফিরে আসে, আর অনেক সময় সেই ব্যঙ্গই ভবিষ্যতে বড় পরিবর্তনের একটা কারণ হয়ে দাঁড়ায়। ককরোচ জনতা পার্টি হয়তোবা তার একটা কারণ হতে পারে।
ব্যঙ্গ থেকে বাস্তবতা, বাস্তবতা থেকে ভবিষ্যৎ। হয়তো ভারতবর্ষের জন্য এটা একটা সংকেত, যেখান থেকে শুধরে নেওয়ার একটা রাস্তা রয়েছে। অনেক পলিটিক্যাল পার্টি যেখানে কোটি কোটি টাকা খরচ করে তাদের ফলোয়ার্স বাড়াতে পারছে না। আমি এই ভিডিওটা তৈরি করতে করতে হয়তোবা এটা 15 মিলিয়ন পার করে গেছে। ভিডিওটার বাস্তবিকতা উপলব্ধি করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।